আচ্ছা, এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন, খুবই বেসিক প্রশ্ন, ঠিক আছে? এই কোশ্চেনগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দেওয়া যায়। বলছে অ্যান অ্যামাউন্ট ডাবল ইটসেলফ অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 5 years। বলছে 5 বছরে একটা টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে ডবল হয়ে যায়। ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট অ্যামাউন্ট টু 16 times ইটসেলফ? বলছে কত বছরে এটা 16 গুণ হবে। কত বছরে তুমি যে টাকাটা রাখছো সেই টাকাটা 16 গুণ হবে। ওকে, তো এটাকে সলভ করার টেকনিক কি? খুবই সহজ টেকনিক। টাকা ডবল হতে সময় লাগে 5 বছর। তাহলে মনে করো আমি আজকে 1 টাকা রাখলাম, সেই টাকাটা ডবল হবে মানে 2 টাকা হবে, তার জন্য সময় লাগবে হচ্ছে 5 বছর, 5 years। আবার এই 2 টাকার ভ্যালু আবার ডবল হবে, মানে 2 টাকার ভ্যালু 4 টাকা হবে নেক্সট 5 ইয়ার্সে। মানে প্রত্যেক 5 বছরে টাকা ডবল হতে হতে যাবে। 4 টাকার ভ্যালু 8 টাকা হবে নেক্সট 5 ইয়ার্সে। এখানে বলেছে টাকাকে 16 গুণ করতে হবে। দেখো আমি 1 টাকা রেখেছিলাম, তাহলে আমার 16 টাকা রিটার্ন চাই। তাহলে 8 টাকার ভ্যালু 16 টাকা হবে, মানে ডবল হবে নেক্সট 5 ইয়ার্সে। তাহলে দেখো 1 টাকার ভ্যালু 16 টাকা হলো, মানে টাকা 16 গুণ হলো। টোটাল 4খানা 5 বছর লেগেছে। 4খানা 5 বছর মানে এখানে 20 বছর আনসার। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন সলভ করা সিম্পল ইন্টারেস্টের থেকেও ইজি। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোকে এমনি তুমি মাইন্ডলি সলভ করে দিতে পারো, খুব সহজ টেকনিক রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। আমি যখন চ্যাপ্টার করাবো তখন আমি ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, নেক্সট আমি প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 ট্রিকোনোমেট্রি প্রশ্ন আছে। আমি একদম বেসিকে ঢুকছি না, কারণ ত্রিকোণমিতির বেসিক তো তোমরা জানো একদম ডিটেলসে সলভ করতে হয়, ডিটেলসে জিনিসগুলোকে বোঝাতে হয়। আমি একদম বেসিকে যাচ্ছি না, যেহেতু একটা আমরা এখন কি করছি, এখন কোনো চ্যাপ্টারকে নিয়ে আলোচনা যেহেতু করছি না, তাই আমি এটাকে নর্মালভাবেই সলভ করছি, যেভাবে সলভ করা দরকার। মানে এক্সাম হলে আমি যেভাবে সলভ করবো সেইভাবে আমি সলভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো সবার প্রথমে আমি এখানে দুটো ফর্মুলা জানবো। দুটো ফর্মুলা হচ্ছে, একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। হয়তো তোমরা জানো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান হয় হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি কোসেক স্কোয়ার থিটার ভ্যালু 1 প্লাস কট স্কোয়ার থিটা বলতে পারি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তার ভ্যালু 1 হয়। তাহলে এখান থেকে আমি সেক স্কোয়ার থিটার ভ্যালু বলতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই জায়গাটা ভালো করে একবার দেখো, এই জায়গাগুলো, যে এর জায়গায় আমি কোসেক স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমি সেক স্কোয়ার থিটা এটা বসাতে পারি। তাহলে এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তার জায়গায় আমি কি বসাতে পারি, সেক স্কোয়ার এ। আর 1 প্লাস কট স্কোয়ার এ, তার জায়গায় বসাতে পারি কি আমি, কোসেক স্কোয়ার এ। তাহলে নেক্সট স্টেপে আমি ওটাই লিখবো। ওপরে যেমন আছে ট্যান এ, ওটা থাক, আপাতত থাক, ওটাকে আমি পরে চেঞ্জ করছি। 1 প্লাস ট্যান স্কোয়ার এর জায়গায় লিখবো সেক স্কোয়ার এ। কিন্তু সেক স্কোয়ার এর আবার হোল স্কোয়ারও আছে, তাহলে আমি সেক টু দি পাওয়ার 4 এ লিখি। প্লাস পরেরটা কট এ যেমন আছে তেমন থাক, আর নিচে 1 প্লাস কট স্কোয়ার এ আছে। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তাহলে এই জায়গায় হওয়ার কথা হচ্ছে কোসেক স্কোয়ার এ, কিন্তু এখানে আর একটা হোল স্কোয়ার আছে যেহেতু, তাহলে আমি এখানে ডিরেক্ট লিখবো কোসেক টু দি পাওয়ার 4 এ। ওকে, নেক্সট এবার দেখো, এটাকে যদি আমি এখন ট্যানটাকে যদি আমি সাইন কসে ভাঙি, বা সেকটাকেও যদি আমরা সাইন কসে ভাঙি, ডান দিকের অংশ বাঁ দিকের অংশ যা আছে সব আমি সাইন কসে যদি ভেঙে দিই, তাহলে কিরকম দেখতে লাগে একটু দেখি। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আমি এগুলো লিখে নিচ্ছি। আর সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। কট থিটা কস থিটা বাই সাইন থিটা, এটা কট লিখেছি। আর কোসেক থিটা সেটা হচ্ছে 1 বাই সাইন থিটা। ঠিক আছে, এগুলোকে মনে রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে সাইন সাইন এখানে কি আছে, ট্যান এ। ট্যান এর জায়গায় আমি কি লিখতে পারি, এখানে সাইন এ বাই কস এ। আর এখানে সেক টু দি পাওয়ার 4 এ, এটাকে আমি এইভাবে রেসিপ্রোকাল করছি, লিখছি হচ্ছে কস টু দি পাওয়ার 4 এ, ইন্টু করলাম, এটাকে উপরে তুলে দিলাম।
প্লাস পরেরটা কট এ। কট এটাকে আমি তাহলে কি লিখতে পারি এখানে, কস এ বাই সাইন এ। আর কোসেকের রেসিপ্রোকাল যেহেতু সাইন, তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে সাইন টু দি পাওয়ার 4a। এবার এখান থেকে কস এ, একটা কস এ কাটবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে কস কিউব এ। পরেরটাও এখানে ঠিক অ্যালজেব্রার মতন সলভ হবে, এটা কাটবে, হয়ে যাবে হচ্ছে সাইন কিউব এ। তাহলে ফাইনালি আমি এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে সাইন এ ইন্টু কস কিউব এ প্লাস কস এ ইন্টু সাইন কিউব এ। এখান থেকে তুমি কমন নিতে পারো সাইন এ আর কস এ। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে একটা কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আর কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এর ভ্যালু হয় 1। তাহলে সাইন এ ইন্টু কস এ ইন্টু 1 লেখার দরকার নেই, তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। সিম্পলিফাই করতে বলেছে, এইভাবে তোমাকে একটু অপশানের দিকেও তাকাতে হবে যে ফাইনাল আনসার তুমি কোন জায়গায় গিয়ে পাচ্ছ। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে সাইন এ ইন্টু কস এ। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। আমরা নেক্সট প্রশ্নে যাব, কিন্তু নেক্সট প্রশ্নে যাওয়ার আগে এই প্রশ্নটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে সলভ করতাম তাহলে কিভাবে সলভ হতো দেখো। আমরা এটাকে একটু অন্যরকমভাবে সলভ করতে পারি। যেমন ধরো আমরা যদি এখানে ভ্যালু পুট করতাম তাহলে কোশ্চেনটাকে সহজে সলভ করতে পারতাম। যদি আমরা এর ভ্যালু 45 ডিগ্রি যদি ধরে নিতাম, মনে করো এর ভ্যালু, এ তো একটা অ্যাঙ্গেল, যদি আমি এর ভ্যালু 45 ডিগ্রি যদি ধরে নিই, তাহলে এই এক্সপ্রেশনটা যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা কিরকম দেখতে লাগবে, সেটা এরকম দেখতে লাগবে। আমি চলো নেক্সট পেজে তোমাদের দেখাচ্ছি। প্রশ্নটা ছিল হচ্ছে এরকম, tan a বাই 1 প্লাস tan স্কোয়ার মেবি ছিল, tan স্কোয়ার হোল স্কোয়ার প্লাস cot a বাই 1 প্লাস cot স্কোয়ার a হোল স্কোয়ার। আমি কি বললাম, এর ভ্যালু যদি আমি 45 ডিগ্রি যদি ধরে নিই, তাহলে tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে নিচে আসবে 1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস cot 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, নিচে কি আসবে 1 প্লাস 1 হোল স্কোয়ার। মানে এটা হচ্ছে 1/4 প্লাস এটা হচ্ছে 1/4, তাহলে 1/4 যোগ করলে কি হয়, হাফ হয়। তাহলে আমি দেখবো যে ফাইনালি কোন অপশান থেকে আমি হাফ পাচ্ছি, কোন অপশান থেকে আমি হাফ পাচ্ছি। যেমন দেখো, আমি যদি অপশান এ তে সাইন এ আর কস এর ভ্যালু, এর জায়গা 45 ডিগ্রি বসিয়ে যদি ক্যালকুলেট করি, এটার ভ্যালু তো কিন্তু হাফ আসবে না। এটার ভ্যালু কি আসবে জানো, এটার ভ্যালু কি আসবে, এটার ভ্যালু 1 চলে আসবে। তাহলে 2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2। সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 আর কস 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে যদি তুমি এখানে ভ্যালুগুলোকে পুট করো, তাহলে √2 আর √2 গুণ করলে 2 হবে, আর এই √2 এই 2 এর সঙ্গে কেটে কুটে 1 হয়ে যাবে। তাহলে এই অপশান হলো না, এই অপশান বাদ। নেক্সট দেখো অপশান বি এর দিকে তাকাও। এই মাত্র বললাম যে সাইন এ আর কস এর ভ্যালু হচ্ছে দুটোই 1/√2 করে। তাহলে সাইন এ আর কস এ দুটো কি আছে, এখানে মাঝখানে নেগেটিভ আছে, তাহলে একে অপরের সঙ্গে কেটে কুটে এর ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা হবে না আনসার। অপশান সি এর দিকে তাকাও, 1/√2 ইন্টু 1/√2, তাহলে দুটো 1/√2 গুণ করলে কি হয়, হাফ হয়ে যায়। তাহলে অপশান সিটা আনসার হয়ে যাবে। তুমি অপশান ডিটাকে একবার চেক করে নিতে পারো। অপশান ডি কত আসবে, 1/√2 প্লাস 1/√2 তার আবার হোল স্কোয়ার। 1/√2 প্লাস 1/√2, দুটো 1/√2 যোগ করলে কত হয়, শুধু √2 হয়। তাহলে √2 এর স্কোয়ার মানে এটার আনসার আবার 2 হয়ে যাবে। তাহলে অপশান ডিও ক্যান্সেল, অপশান বিও ক্যান্সেল, অপশান এও ক্যান্সেল, অপশান সি হয়ে যাবে হচ্ছে আনসার। প্রথমে ডিটেলসে সলভ করলাম, তারপর তোমাকে কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি বুঝতে পারো যে এর ভ্যালু বা থিটার ভ্যালু কি পুট করলে অঙ্কটা তাড়াতাড়ি নামবে। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে একটুখানি দেখতে হবে, যখন আমি ডিটেলসে করাবো তখন এই জিনিসগুলো আমি শেখাবো। নেক্সট আমি 4 নাম্বার কোশ্চেনে গেলাম। পার্সেন্টেজের একদম বেসিক প্রশ্ন দেওয়া আছে। বলছে যে দ্য নাম্বার এক্স অ্যান্ড ওয়াই আর সাচ দ্যাট এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 4:5। তাহলে দুটো নাম্বার এক্স আর ওয়াই, আর এক্স আর ওয়াই এর রেশিও দিয়ে দিয়েছে হচ্ছে 4:5। ইফ এক্স ইজ মোর দ্যান জেড বাই 20%, মানে এখানেও কিন্তু এক্স আর জেড এর রেশিওটাই দিয়েছে কিন্তু পার্সেন্টেজের মাধ্যমে দিয়েছে। দেন ওয়াই
উইল বি মোর দেন জেড বাই ওয়াই জেড এর চেয়ে কত পার্সেন্ট বেশি সেটা জানতে চাইছে। তাহলে আমার কাছে এখানে দুটো রেশিও রয়েছে, তার মধ্যে একটা রেশিও তো প্রশ্নের মধ্যে ডিরেক্ট দিয়ে রেখেছে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু 4:5, আর একটা রেশিও পার্সেন্টেজের মাধ্যমে দিয়ে রেখেছে যে এক্স ইস টু জেড, এক্স ইজ মোর দেন জেড। তাহলে জেড যদি হয় 100, তাহলে এক্স হয়ে যাবে হচ্ছে 20% মোর, মানে 120। এটাকে চাইলে তুমি ছোট করতে পারো, 6:5 পাওয়া যাবে। এবার তোমাকে এক্স ওয়াই আর জেড এর কম্বাইন্ড রেশিও বার করতে হবে, কারণ এখানে দুটো রেশিও আলাদা হয়ে রয়েছে, এটাকে কম্বাইন্ড করতে হবে। এক্স ইস টু ওয়াই ইস টু জেড আমার দরকার। তো তার জন্য কি হবে, এক্স এর ভ্যালু দুটো জায়গাতে দেখো দু রকম। প্রথম রেশিওতে এক্স এর ভ্যালু দেওয়া আছে 4, আর সেকেন্ড রেশিওতে এক্স এর ভ্যালু দেওয়া আছে কত, 6। তাহলে এই দুটো ভ্যালুকে তুমি যদি সেম না করতে পারো, তাহলে কিন্তু এক্স ওয়াই আর জেড এর কম্বাইন্ড রেশিওটা বেরোবে না। তাহলে সেম করতে গেলে আমি দুটো রেশিওকে কিছু না কিছু দিয়ে আমি গুণ করে আমি সেম করব। এক্স এর ভ্যালু একটা জায়গায় 4 একটা জায়গায় 6 আছে, যেহেতু 4 আর 6 এলসিএম হচ্ছে 12, মানে লসাগু হচ্ছে 12, তো আমি চাইবো যে এক্স এর ভ্যালুকে 12 ক্রিয়েট করতে। তাহলে আমি কি করব, এই সেকেন্ড রেশিওটাকে উভয় পক্ষে 2 গুণ করব যাতে এক্স এর মান 12 হয়ে যায়, আর ফার্স্ট রেশিওটায় উভয় পক্ষে আমি 3 গুণ করব যাতে এক্স এর মান 12 হয়ে যায়। তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 12, ওয়াই এর মান হয়ে যাচ্ছে 15, এক্স এর মান হয়ে যাচ্ছে 12, জেড এর মান হয়ে যাচ্ছে 10। তাহলে ফাইনালি আমি এখানে এক্স ওয়াই আর জেড এর কম্বাইন্ড রেশিও পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু 12, ওয়াই এর ভ্যালু 15, আর জেড এর ভ্যালু হচ্ছে 10। ব্যাস, এবার আমার আনসার এক্স ইজ মোর দ্যান জেড। আচ্ছা এটা তো না, সরি এখানে আছে ওয়াই উইল বি মোর দ্যান জেড। তাহলে ওয়াই জেড এর চেয়ে কত পার্সেন্ট বেশি সেটা জানতে চাইছে। তাহলে ওয়াই জেড এর চেয়ে কত পার্সেন্ট বেশি একবার তুমি দেখে নাও, যে ওয়াই জেড এর চেয়ে 5 ইউনিট বেশি। ওয়াই জেড এর চেয়ে 5 ইউনিট বেশি, জেড এর চেয়ে মানে জেড এর রেসপেক্টে। তাই নিচে একটা 10 আসবে, আর যেহেতু পার্সেন্টেজ আমি বের করতে চাই তাই একটা 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, 50%। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে হচ্ছে আনসার। ক্লিয়ার প্রত্যেকের? তো এইভাবে তোমরা সলভ করতে পারো। আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাচ্ছি। সিম্পলিফিকেশনের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা চাইলে আনসার করতে পারো। জিরো পয়েন্ট 14 বাই 1.4 হোল স্কোয়ার মাইনাস 0.11 বাই 1.1 হোল স্কোয়ার প্লাস পরেরটা ওই একই রকম। তো এটার আনসার কি হবে? ডেসিমেল গুলোকে কাটানোর চেষ্টা করো, দেখো অটোমেটিক্যালি আনসার চলে আসবে। এরকম আছে প্রশ্নটা। প্রশ্নটা এরকম আছে। তাহলে তুমি যদি এটার সাথে এটাকে কাটো, নিচে একটা 10 আসবে, উপরে 1 থাকবে। কিভাবে? পাশে একবার করে একটা দেখিয়ে দিই। যখন তুমি ওপরে ডেসিমেল তুলবে তখন নিচে একটা 100 দিয়ে গুণ হবে, আর যখন তুমি নিচের ডেসিমেল তুলবে তখন ওপরে একটা 10 দিয়ে গুণ হবে। কেন? কারণ যখন আমি ওপরের দশমিক তুলছি তখন ওপরে 2 ঘর আগে ডেসিমেল ছিল, তাই নিচে 100 মানে দুটো শূন্য এক্সট্রা এলো। আর নিচের যখন আমি দশমিক তুলছি, যখন 1 ঘর আগে দশমিক থাকার জন্য ওপরে একটা 10 গেল। তাহলে এখানে 14 ক্রিয়েট হয়েছে, 14 তো একে অপরের সঙ্গে কেটে যাবে, 10 আর 100 কেটে কত আসছে, 1-এর 10 আসে। তাহলে প্রত্যেকটা থেকে দেখো তুমি 1-এর 10 করেই পাবে। এটা কাটলেও তুমি দেখো 1-এর 10ই পাবে, আর এটা কাটলেও তুমি দেখো 1-এর 10ই পাবে। ঠিক আছে, নেক্সট এখানে তাহলে আমি একটু পরিষ্কার করে লিখি, এটা 1-এর 10 স্কোয়ার, এটাও 1-এর 10 স্কোয়ার রয়েছে, মাঝখানে নেগেটিভ আছে, তাহলে একে অপরের সঙ্গে তো কাটবেই, আর পরেরটা 1-এর 10 আবার স্কোয়ার রয়েছে পজিটিভে। তাহলে তুমি এটার সঙ্গে এটাকে কেটে দিতে পারো। নর্মালি আমরা জানি আগে যোগের কাজ হয়, কিন্তু এটাকে তুমি কাটতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে 1-এর 10 স্কোয়ার কত আসবে? হ্যাঁ, তাহলে অপশন ডি হয়ে যাবে। 1/100 মানে হচ্ছে 0.01। তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে কারেক্ট। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার তো?
এটা প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 6-এ। এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কথার অর্থ হচ্ছে সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল কথার অর্থ হচ্ছে সমবাহু, যার প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান 60 ডিগ্রি করে। তো একটা সমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 49√3 সেমি স্কোয়ার। তাহলে সেই সমবাহু ত্রিভুজটার এক একটা সাইডের ভ্যালু কি ছিল সেটা বার করতে হবে। তাহলে এই হলো একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ করে হয়, তাহলে এর যে এরিয়া, সেই এরিয়া বের করার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া বের করার সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তার সাথে আর একটা সূত্র একটু মনে রাখবে, সেটা হচ্ছে যে উচ্চতা বা হাইট যদি বের করতে চাই এই সমবাহু ত্রিভুজটার, হাইট বের করার সূত্র আছে। হাইট বের করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। আর এরিয়া বের করার অল্টারনেট উপায় আরও একটা আছে। যদি তোমার কাছে হাইটের মান জানা থাকে, মানে সমবাহু ত্রিভুজটার বাহু মনে করো দেওয়া নেই, কিন্তু সমবাহু ত্রিভুজটার উচ্চতাটা ধরো দেওয়া আছে, যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে আমি এরিয়া এইভাবে বের করতে পারি। হাইটের স্কোয়ার করবো, তাকে √3 দিয়ে ডিভাইড করবো। তাহলে কি বললাম, হাইটের স্কোয়ার করে তাকে যদি √3 দিয়ে ডিভাইড করি তাতেও কিন্তু আমরা এরিয়া পেয়ে যাই। কিন্তু এখানে আমরা প্রথম ফর্মুলাটাকে কাজে লাগাবো, যেহেতু এখানে এরিয়া দিয়ে দিয়েছে আর সাইডের মান জানতে চাইছে, তাহলে আমি লিখবো এখানে এইভাবে যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার ভ্যালু হচ্ছে 49√3। তো বোথ সাইড √3 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এ স্কোয়ারের মান হয়ে যাবে 49 ইন্টু 4। তাহলে এর মান কি হয়ে যাবে, √49 ইন্টু 4। 49-এর রুট করলে 7 আসবে, আর 4-এর রুট করলে 2 আসবে। তাহলে ফাইনাল আনসার হয়ে যাবে হচ্ছে 14 সেন্টিমিটার। অপশন বি এরটা হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। যদি এখানে জানতে চাইতো যে এই সমবাহু ত্রিভুজটার উচ্চতা কত, হাইট কত, তাহলে আমি হাইট আমি সেকেন্ড ফর্মুলাটা দিয়ে বের করে নিতাম। যদি এখানে আমার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো, এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তো আমি থার্ড ফর্মুলা দিয়েও বের করতে পারি। এরিয়ার সঙ্গে হাইটের একটা রিলেশন তো রয়েছে থার্ড ফর্মুলায়, ডিরেক্ট আমরা বের করতে পারি হাইট। অথবা যেহেতু আমি সাইড বের করে নিয়েছি, তাহলে আমি সেকেন্ড ফর্মুলাটাকে ইউজ করে দিই। √3/2 ইন্টু বাহু, বাহুর মান দেওয়া আছে 14, তাহলে 2 আর 14 কেটে 7 হয়ে গেল। তাহলে 7√3 সেন্টিমিটার হয়ে যাবে হচ্ছে এই সমবাহু ত্রিভুজটার উচ্চতাটা। এটা হচ্ছে উচ্চতা, এটার মান হয়ে যাবে হচ্ছে 7√3। √3 এর মান মনে রাখবে, √3 এর মান হচ্ছে 1.732। √3 হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। 2 এর পর অসংখ্য ডিজিট রয়েছে যার কোনো রিপিটেশন নেই। √3, √2 এগুলো সব হচ্ছে ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। দেখবে তোমাদের কালকের এক্সামেতে অমূলদ সংখ্যা রিলেটেড দুটো মতন প্রশ্ন এসছে, খুব ভালো প্রশ্ন দিয়েছে তার মধ্যে একটা। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছে।